আসসালামু আলাইকুম। আমার নাম সালেকিন। আমি সঙ্গীত শিক্ষকতার সাথে সংযুক্ত। আমি যে যন্ত্রটা শিখাই সেটার নাম গিটার। বেশ কয়েকটা প্রতিষ্ঠানে শেখাচ্ছি আমি এবং আ এসিআই স্কুলে শেখাচ্ছি এবং আমরা শুরু করব ইয়ামাহা ইন্টারন্যাশনাল একটা কোর্স শুরু করব আমরা খুব শীঘ্রই। আমার সাথে আছেন সাফায়েত স্যার। সাফায়েত স্যারও বাংলাদেশে দীর্ঘদিন ধরে সঙ্গীত শিক্ষকতা করছেন। স্যার যদি কিছু বলেন নিজের সম্পর্কে। হ্যালো, আমি সাফায়েতুল ইসলাম, রিপ্রেজেন্টেটিভ রয়্যাল স্কুল অফ মিউজিক অ্যান্ড আমি পিয়ানো ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি আমাতেও পিয়ানো টিচার হিসেবে কাজ করছি এবং আমি ইন্টারন্যাশনাল এডুকেশন নিয়েও কাজ করছি অনেক বছর ধরে। আমি রিপ্রেজেন্টেটিভ রয়্যাল স্কুল অফ মিউজিক রিপ্রেজেন্টেটিভে কাজ করছি ফ্রম 2009। আচ্ছা, ২০০৯ এটা ১৫ বছর ধরে কাজ করতেছেন। 15 বছর ধরে অলমোস্ট। হ্যাঁ। আমার ইচ্ছা নেক্সট আমি আমার ইয়ামাহাতে আমরা ইন্টারন্যাশনাল কারিকুলামটা এস্টাবলিশ করব। আমাদেরকে যে এই সুযোগটা আমাদের তৈরি হলো বলতে গেলে এসিআই এর জন্য যে আমাদের শিক্ষকদের ট্রেনিং হচ্ছে রাইট। এবং শিক্ষকরাও পরবর্তীতে অন্য শিক্ষকদেরকে ট্রেন করবেন এবং সেই সাথে ক্লাসরুম ফ্যাসিলিটি যেটা আসলে ক্লাসরুম ছাড়া তো আসলে একজন শিক্ষানবিশ মানে একজন স্টুডেন্ট এসে কোথায় ক্লাস করবেন। তো এই পুরো ব্যাপারটা নিয়ে আপনার একটু ভাবনা বলবেন যে এসিআই আমাদেরকে যে এই সুযোগটা তৈরি করে দিচ্ছেন। প্রথমে ধন্যবাদ এসিআইকে আমাদেরকে ট্রেনিং করানোর জন্য সিঙ্গাপুরে। আপনি গিটারের উপর করেছেন, আমি পিয়ানোর উপর করেছি এবং আমরা ইন্টারন্যাশনাল এডুকেশনটা আমরা এখানে বাংলাদেশে স্টেপ বাই স্টেপ স্ট্যাবলিশ করব এবং কোর্সগুলো আসছে এবং নট অনলি দ্যাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটিস থাকছে আমাদের এখানে। Right. সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আমি সিঙ্গাপুরে যে ক্লাসরুম ফ্যাসিলিটিস থাকছে একই ফ্যাসিলিটিস আমরা বাংলাদেশে পাচ্ছি। জি। সো এটা আমাদের কাছে অনেক অপরচুনিটি, নেক্সট জেনারেশনের কাছে আমি মনে করি এটা অনেক একটা বিগ অপরচুনিটি। আপনি মেলা দিন ধরে কাজ করতেছেন আপনার মতো আমি এত বড় সময় হয়তো কাজ করতেছি না কিন্তু আমিও ধরেন আপনার সাথে কাজ করতেছি বা এর আগেও টুকটাক কাজ করছি সব মিলায়ে আপনার কি মনে হয় এখন যে আমরা যেই কারণে এখানে বসে আছি যে ইয়ামাহা কারিকুলামের ইন্ট্রোডাকশন ইন বাংলাদেশ ইয়ামাহা কারিকুলামের ট্রেনিং আপনার ট্রেনিং সম্পর্কে কিছু কথা বলবেন আপনি সিঙ্গাপুরে গেলেন কিরকম ভাবে ট্রেনিংটা হলো কি ফেস করলেন? প্রথমে ধন্যবাদ ইয়ামাহাকে হ্যাঁ। যে আমাদেরকে ট্রেনিং করানোর জন্য সিঙ্গাপুরে। হুম, আর ওখানে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো ইন্টারন্যাশনাল কারিকুলাম এবং ইন্টারন্যাশনাল স্কুল কিভাবে রান করে ওটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করেছি এক্স্যাক্টলি এবং কিভাবে করেছি এবং আমরা ক্লাসরুমটা কিভাবে হয়, ওখানে টার্গেট অফ স্টুডেন্ট কিভাবে হয় এবং প্রসেস এডুকেশন সিস্টেম কিভাবে হয় ওটা কিন্তু আমরা দেখেছি। সো এটা আমাদের অনেক অনেক বড় একটা এক্সপিরিয়েন্স ছিল এবং আমরা চেষ্টা করব আমাদের দেশেও যেন এটা এস্টাবলিশ হয় এবং ইন্টারন্যাশনালি আমরা যেন মিউজিশিয়ানরা ইন্টারন্যাশনালি সামনের দিকে এগোতে পারে নেক্সট জেনারেশন। এটা আমাদের কিন্তু খুব একটা অপরচুনিটি এটা আমাদের করার জন্য ইয়ামাহা আমাদেরকে ওই অপরচুনিটিটা করে দিচ্ছে এবং আমরা আই হোপ আমরা নেক্সটে আমরা ওটা ইমপ্লিমেন্ট করতে পারবো আমাদের দেশে। সাফায়েত ভাই আপনি বেশ কয়েকটা শব্দ বলছেন আমি যদি ভুল না করে থাকি ১ নম্বর বলছেন হচ্ছে আপনি ক্লাসরুম ফ্যাসিলিটি এটা নিয়ে কি কিছুক্ষণ আমরা কথা বলতে পারি যে ধরেন আমরা ট্রেডিশনালি যেসব ক্লাসরুমে মিউজিক টিচিংটা করি অথবা শিক্ষা নেই স্টুডেন্ট হিসেবেও তো আমরা অনেক ক্ষেত্রে তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি আর আমরা আমাদের দেশে এই দুটো ক্লাসরুম সিচুয়েশনের পার্থক্যটা কি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন যে কি মনে হয় আপনার? আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার যেটা মনে হয় আমাদের একটা আমরা এডুকেশন সিস্টেম ছিল আমাদের ট্রেডিশনাল যেটা 1-2 ইয়ার্সে আমাদের কোর্সগুলি হতো বিভিন্ন টিচারের কাছে আমরা শিখি বিভিন্ন হয়ে আসছে এটা বা আমরা বিভিন্ন পারফর্মারের কাছে শিখেছি গিটার পিয়ানো কিবোর্ড এটা করে আসছে। আপনি যদি ইন্টারন্যাশনালি এডুকেশন সিস্টেম দেখেন তাহলে ইট শুড বি 8-10 ইয়ার্স। খুব ইম্পর্টেন্ট 8 থেকে 10 বছর You have to learn properly, then you move into professional level. এটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে সেম আপনি জানেন হয়তো হ্যাঁ রয়্যাল স্কুল এভিএসএম এলসিএম ইয়ামাহা আমরা ইয়ামাহাতে গিয়ে ওটা পেলাম জি। আমরা ইকুইভ্যালেন্ট টু দেখলাম যে দে আর অল সেম মানে ইয়ামাহা সবাই সেটা 13 বছর 13 বছর। হ্যাঁ কেন ইয়ামাহাতে ইন্টারেস্টিং হচ্ছে ইয়ামাহা টার্গেট করে খুব ছোট বয়স থেকে এক্স্যাক্টলি মানে একটা বাচ্চা যখন 3 বছর তখন ওকে টার্গেট করা হয় ইয়ার ট্রেন এবং তারপর ওই ইনস্ট্রুমেন্টস আসবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ছোট বাচ্চা তাড়াতাড়ি ওরা ক্যাচ করতে পারে যে কোনো কিছু। ওই সময় ওরা মিউজিকটাকে ওরা যখন যে কোনো একটা ইনস্ট্রুমেন্টসে বা গ্রামাটিক্যালি ওরা যখন জানবে তখন ফিউচারে ওটা কিন্তু খুব হেল্প করে খুব ফাস্ট করার জন্য। খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসছেন যে কেন আমরা এটা নিয়ে কিছুক্ষণ কথা বলি
কেন ধরেন আপনি এবিআরএসএম এর কথা বললেন, এলসিএম এর কথা বললেন, ট্রিনিটির কথা বললেন এবং সেই সাথে আমরা ইয়ামাহার কথা বলছি। আমি একটু ছোট করে বলে রাখি, এগুলো সব হচ্ছে মিউজিকের কারিকুলাম। আপনারা যারা প্রপার মিউজিক এডুকেশনের ভিতর দিয়ে গিয়েছেন তারা এই জিনিসগুলো হয়তো জানেন, যারা জানি তাদের জন্য হয়তো এই টার্মগুলো নতুন। এই সবগুলো বিভিন্ন রকম কারিকুলাম পাওয়া যায় ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে এগুলো হচ্ছে সব থেকে প্রমিনেন্ট কারিকুলাম। স্যার এগুলো নিয়ে কথা বলছিলেন। ইয়ামাহাতে কারিকুলামটা 13 বছরের, কারণ ওরা 3 বছর বয়স থেকে শুরু করে। কেন শুরু করে স্যার আপনার মনে আছে কিনা? আমার যেমন ট্রেনিংয়ে আমাকে এটা ওনারা এটা শেয়ার করেছেন আমার সাথে। আমরা যখন সিঙ্গাপুরে ট্রেনিং করছিলাম যে মিউজিক, তারা দে ইউজ মিউজিক অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। একজন শিশু যখন বড় হয়ে উঠছেন তখন কিন্তু আশেপাশে যে কোনো কিছু তিনি শোনেন তখন কিন্তু সেটা উনি কপি করেন। আমাদের হিউম্যান ব্রেন এভাবেই তো তৈরি করা, তাই তো? তো এটা যারা ইয়ামাহার ফাউন্ডেশন কিন্তু ইয়ামাহার কারিকুলামটা তৈরি করেন। তো তখন তারা বলছেন যে ওই অবজারভেশনটা থেকেই যে প্রথম মানে সাধারণত গ্রেড 1-এ 1 বছর সময় কাটানো হয়, ওদের ওই গ্রেড 13, 12, 11 এবং 10 এই চারটাই আসলে গ্রেড 1-এর সমতুল্য। এই সময়টা ওরা দীর্ঘ সময় ধরে দেন কারণ বাচ্চাদের ভিতরে ওই লিসনিং হ্যাবিটটা তৈরি করার জন্য, যেটা কম্পারেটিভ অন্যান্য কারিকুলামের ভিতরে সেভাবে উপস্থিত আছে কি বলে মনে হয় আপনার? না, আপনি কি মনে করেন? এখন যেটা ট্রেডিশনাল ইউকে বেস, যেমন যে ইউনিভার্সিটিস গুলো আছে, ট্রিনিটি, রয়্যাল স্কুল, এবিআরএসএম অর এলসিএম অর নতুন আরো যেগুলো আছে, রক স্কুল, আমি দেখলাম অনেক ভিজিট করলাম, ওখানে রক স্কুল ওরা ফলো করে সিলেবাস। এখন ইন্টারেস্টিং হচ্ছে হোয়াট ইজ গ্রেড 1 to 3 একটা লেভেল, গ্রেড 1 to 5 ইকুইভ্যালেন্ট টু ও লেভেলস ইন মিউজিক। আচ্ছা, গ্রেড 8 is এটা এবিআরএসএম এর কথা বলতেছেন? এবিআরএসএম, ট্রিনিটি অলসো, ট্রিনিটিও all same. গ্রেড 8 হচ্ছে এ লেভেলস ইন মিউজিক। জি, এটা টিচার্স গ্রেড বলে, মানে আমাদের ইকুইভ্যালেন্ট টু মানে এডুকেশন। তারপর ওরা কি করতে পারবে? ডিপ্লোমা বা ও বি মিউজিক, এ মিউজিক নিয়ে বা এরপর পিএইচডি করতে পারবে, কিন্তু দিস ইজ দ্য প্রসেস। জি জি। ইয়ামা অলসো সেম থিং। ইয়ামাতে কি আসছে, আমরা উল্টো ভাবে আসছে, মানে 13 এইভাবে 4টা বছরের পর ওই গ্রেডগুলি মানে ওরা ওইভাবে ডিভাইড করলো, কিন্তু সিলেবাস ইজ অলমোস্ট সিমিলার। না, সিলেবাস নিয়ে আমি কথা বলছি না, প্রসেসটা নিয়ে কথা বলছি। যেমন ধরেন ওরা একটা বাচ্চাকে, আপনি নিশ্চয়ই এই প্রসেসের ভিতর দিয়ে মানে ট্রেনিং এর ভিতর দিয়ে গিয়েছেন, যে প্রথমে আমরা একটা ক্লাস অবজার্ভ করছি, প্রথমে একটা পিস বাজানো হলে সেটা তাদেরকে আগে শুনতে হয়, এটা হচ্ছে প্রথম কাজ। এটা খুব ইম্পর্টেন্ট, প্রথম কাজ এটা শুনতে হবে। আগে তো আমরা যেমন আমি যখন এবিআরএসএম ট্রেনিং করেছি, আমি তো আসলে স্ট্যাপ নোটেশন ট্রেনিং করে সেটাকে তোলার চেষ্টা করেছি। ওইখানে জিনিসটা একটু ডিফারেন্ট ছিল। ওইখানে লিসেন ফার্স্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিসেন ফার্স্ট খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড স্টেপ হচ্ছে সিং। সবাই গান গাইতে পারে না, মানে হয়তো গলায় সেভাবে শুরু নাই, কিন্তু তাদেরকে উঠানামাটা আর কি, মানে সোলফেজের যে উঠানামাটা ওইটা তাদেরকে করতে হয়। তারপরে ওদের ইনস্ট্রুমেন্টে বাজাতে হয়, এটা থার্ড স্টেপ। 4 নাম্বার স্টেপে এসে ওনারা শিখে হচ্ছে এই যে বাজালেন উনি যেটা যন্ত্রে, সেটা ওনারা লেখেন, যেটাকে আমরা স্টাফ নোটেশন বলি। অথচ ইউকে বেস যেগুলো সেগুলো কিন্তু স্টাফ নোটেশনটা দিয়ে কিন্তু প্যারালালি শুরু হচ্ছে বাজানো, তাই না? এটা একটা ডিফারেন্স বিটুইন ইয়ামাহা আর অন্যান্য কম্পারেটিভ ইয়াগুলা কারিকুলামের ক্ষেত্রে। আমার সবচেয়ে ইন্টারেস্টিং যেটা পার্ট লেগেছে, আমি সিঙ্গাপুরে, আপনিও ভিজিট করেছেন, মানে ওদের অলমোস্ট সব স্কুলগুলো আমাদের ভিজিট করা ছিল, কিভাবে ওদের এডুকেশনটা হয়, কিভাবে ওদের স্কুলগুলি, স্কুল রুমগুলি, পিয়ানো রুম, গিটার রুম, জি জি জি, ড্রামস রুম, জি জি জি, ওটা খুব ইন্টারেস্টিং ছিল আমার কাছে। আমার কাছে খুব এটা নিয়ে আমরা কথা বলতে পারি শাফেদ ভাই, যে ক্লাসরুম ইকুইপমেন্ট গুলো এবং প্রত্যেকটা ক্লাসরুম আলাদা করে ওই ইনস্ট্রুমেন্টের জন্য করে সাজানো, এইটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে সেভাবে আসলে খুব সুযোগ নাই। মানে হয়তো 2-1টা থাকতে পারে, আমাদের নলেজে আছে কিনা ওইভাবে হয়ে ওঠে নাই। হ্যাঁ, কারণ পিয়ানো রুমে একটা গ্র্যান্ড পিয়ানো থাকা, ইলেকট্রন থাকা এবং স্টুডেন্টদের জন্য আলাদা করে ডেডিকেটেড পিয়ানো ওখানে রেখে দেওয়া, ড্রামস রুমের জন্য সেরকম ইন্ডিভিজুয়াল ড্রাম সেট আলাদা করে রাখা, গিটারের ক্ষেত্রেও তাই, স্ট্রিং সেকশনের ক্ষেত্রেও অলমোস্ট তাই। স্ট্রিং সেকশনে অবশ্য আমরা এত ডেডিকেটেডলি আমাদের ওইভাবে ঘোরার সুযোগ হয়নি। তো এই জিনিসগুলো আমাদেরকে মানে একটা শেখার জায়গা। এবং যেহেতু এসিআই এই উদ্যোগটা নিয়েছে যে আমাদের বাংলাদেশেও এরকম স্ট্যান্ডার্ডের ক্লাসরুম তারা তৈরি করতে চাচ্ছেন, যে বাংলাদেশ এটা এক্সপেরিয়েন্স তারা নেক্সট জেনারেশনের জন্য আমার মনে হয় খুবই অপরচুনিটি, যে ওরা এই ফ্যাসিলিটিসটা পাবে বাংলাদেশে বসে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। রাইট, আপনি চিন্তা করেন আমাদের সময় এটা ছিল না। এক্স্যাক্টলি। বাট এখনকার নিউ জেনারেশন, ওদের কিন্তু অপরচুনিটি, যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা সিঙ্গাপুরের মতো একটা দেশে থাকে, ওটা আমরা বাংলাদেশে পাচ্ছি সেই ফ্যাসিলিটিস। সো এটা আমাদের কাছে, আমার নেক্সট জেনারেশনের কাছে এটা অপরচুনিটি, এবং অলসো দ্য সেম সিলেবাস যেটা ও ইন্টারন্যাশনালি নেক্সট জেনারেশন ফেস করতে পারবে, প্রসিড হতে পারবে। আমাদের টার্গেটটা কি? আমাদের দেশ যেন
ইন্টারন্যাশনালি মিউজিশিয়ান নেক্সট জেনারেশন যেতে পারে। সেজন্য আমাদের এত কিছু স্যাক্রিফাইস, এত কিছু করা, এত ইনভেস্ট করা। জি জি জি। সো এটা আমাদের মনে হয় খুব ইন্টারেস্টিং হবে আমাদের আচ্ছা। সবার কাছে। আচ্ছা, তো এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্টে আছি আমরা আমাদের আলোচনায়। তাহলে এখন আমাদের দেশে ধরেন যেভাবে ট্র্যাডিশনাল মিউজিক আমাদের শিক্ষা হয়, আমাদের দেশেও এক ধরনের শিক্ষা আছে, কিংবা যারা এই পশ্চিমা যন্ত্রগুলো শিখছেন, এই গিটার, বেহালা, পিয়ানো, তো সেখানেও তো ইন্ডিভিজুয়ালিস্টিক বিভিন্নভাবে মানুষ তাদের মতো করেই শেখার চেষ্টা করছেন। তো এক্সিস্টিং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং ইন্টারন্যাশনাল যে কারিকুলাম আমরা যেগুলো নিয়ে এখন কথা বলছি, সেটার ভিতরে আপনি আসলে পজিটিভ বা নেগেটিভ বা দুটার ভিতরে সামঞ্জস্য জিনিসটাকে কিভাবে দেখেন আপনি? আপনি যদি ইন্টারন্যাশনালি মুভ করতে চাই, আমাদের লোকাল এডুকেশনকে ইন্টারন্যাশনাল বলছেন না কেন আপনি? না, লোকাল ইজ এ প্রসেস। অনেকে আমাদের দেশের মিউজিশিয়ানরা ট্যালেন্টেড, নো ডাউট। আমাদের এখানে এত ট্যালেন্টেড মিউজিশিয়ান আছে, গিফটেড বলতে পারেন, বা ওরা কষ্ট করে শিখে একটা, ওরা কিন্তু আপনি দেখেন একটা স্ট্যান্ডার্ড মিউজিশিয়ান হতে 10 to 20 ইয়ার্স কিন্তু লাগে মিনিমাম। হ্যাঁ, মিনিমাম। ও কিন্তু একটা প্রসেসেই যাচ্ছে। এক্স্যাক্টলি। ইজ নট দ্যাট যে ও এক বছর পর একটা ফেমাস গিটারিস্ট হয়ে যাচ্ছে। আপনি যদি আমাদের বাচ্চু ভাই বলেন, আমাদের জেমস ভাই বলেন, তারা যে স্ট্রাগলিং করেছে, তারা 16 ঘন্টা 12 ঘন্টা ধরে প্র্যাকটিস করেছে। সো ইজ হিউজ। তাই গিয়ে একটা স্ট্যান্ডার্ড লেভেলে তাদেরকে নিয়ে গেছে, হিউজ। আমরা তাদেরকে দেখে নেক্সট জেনারেশন ইন্সপিরেশন হয়েছে। কিবোর্ড, পিয়ানো, অনেক আমাদের ট্যালেন্টেড, আমাদের ব্যান্ডসরা অনেক বেটার, বাংলাদেশের ব্যান্ড। কিন্তু আমার হচ্ছে, আমি যখন বিদেশে যাব, ইন্টারন্যাশনালি আমরা মুভ করব, তখন আমরা কিন্তু রিকগনাইজ করতে পারছি না, আমরা বা ওদের ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাট্রাক্ট বুঝতে পারছি না। বুঝতে পারছি। আপনি এই জায়গায় আমি পয়েন্ট হচ্ছে, আমরা ওয়াই নট আমরা এডুকেশন নিয়ে আমরা ওই স্ট্যান্ডার্ডে যেতে পারবো না কেন? মিউজিকের ভাষাটা বোঝার জন্য, কমিউনিকেট করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন বাংলাদেশে। নট অনলি দ্যাট, আমার টার্গেট বা আমার যে স্বপ্নটা, যে ওয়াই নট আমরা অর্কেস্ট্রা, নট অনলি পিয়ানো, গিটার, কেন আমাদের উডিং থাকবে না, স্ট্রিং সেকশন থাকবে না, ব্রাস সেকশন থাকবে না, একটা হার্প থাকবে না বাংলাদেশে? রাইট রাইট। কেন থাকবে? হতেই পারে, এটা হতে পারে। ইয়ামা, আমি যেটা সিঙ্গাপুরে দেখলাম, দে হ্যাভ অল এভরিথিং ইজ দেয়ার, এবং তারা যাচ্ছে। সো আমাদের কেন আমরা ওই প্রসেসে যাব না? আমরা আজকে থেকে যদি শুরু করে, উই ক্যান অ্যাচিভ 5 to 10 ইয়ার্সে আমরা হয়তো অ্যাচিভ করতে পারবো ধীরে ধীরে। কিন্তু সেই জন্য তো আসলে আমাদের শিক্ষকদেরও তৈরি হতে হবে। এই সুযোগে কি একটু আমাদের যে আমরা যে ট্রেনিং করেছিলাম সেটা নিয়ে ছোট করে একটু কথা বলে ফেলতে পারি, যে আসলে কি প্রসেসের ভিতর দিয়ে আমরা গিয়েছিলাম, কি কি দেখেছিলাম? আপনি শুরু করবেন না আমি শুরু করবো? আমার দিক থেকে আমার যেটা আমি করেছিলাম ওটা খুব ইন্টারেস্টিং। ওরা খুব গুরুত্ব দেয় হচ্ছে আপনার এয়ার ট্রেনিং, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ। নেক্সট হচ্ছে সিঙ্গিং, আপনি যেটা বাজাবেন রাইট, আপনি দিয়ে গাইতে হবে, শিখতে হবে, তারপর আপনি প্লে করেন। এটা আমি দেখলাম, আমি টিচার হয়ে আমি দেখলাম খুব এফেক্ট করে ওটা। ইন্টারেস্টিং। এই যে শব্দগুলো ব্যবহার করছি, যারা আসলে মিউজিকের সাথে সরাসরি সম্পৃক্ত না, তাদের জন্য এটা মনে হতে পারে যে কি শব্দগুলো, এটা একটু খটোমটো লাগতে পারে। সোলফেজ হচ্ছে আমরা যেটাকে সারে গামা বলি লুজলি, যেমন কোনো নোট গাইতে হলে আমরা সা অথবা রে অথবা গা দিয়ে বা এই ধরনের নোটগুলো দিয়ে গাই, ওনারা ডোরে মি দিয়ে গান। হ্যাঁ, তো ওই যেটা শুনছেন একজন শিক্ষানবিশ মানে স্টুডেন্ট, উনি সেটাকে মুখ দিয়ে গাওয়ার পর সেটাকে সোলফেজে গাইতে হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন লা লা লা, ওনাকে সেটা গাইতে হবে ডো রে মি। উনি হয়তো প্রথমে জানবেন না যে কোনটা ডো, কোনটা রে, কোনটা মি, শিক্ষক তাকে গাইড করে দিবেন। এইভাবে এই জিনিসটা প্রসেসটা শুরু হয়। প্লিজ সাফায়েত ভাই, আপনি ক্যারি করেন। আরো একটা ইন্টারেস্টিং ছিল, 3টা লেভেলের 3 জন যে ডোরে মি করলো, জি জি, পিছনে হয়তো একজন কোম্পানি করলো কর্ড, আর অ্যাডভান্স লেভেলে হয়তো বেস এন্ড জি জি জি, 3 জন একসাথে কিভাবে কম্বিনেশন। অনসম্বলের কথা বলছেন, কিন্তু সাফায়েত ভাই আমি অনসম্বলে যাওয়ার আগে আমি যে আপনাকে যে ট্রেনিং করানো হচ্ছে, যে আপনি এই জিনিসটা কিভাবে, যে আপনাকে ওরা ইভ্যালুয়েশন করলো কিভাবে, যে আপনি ওই স্ট্যান্ডার্ড, ওরা এটা বুঝলো কিভাবে যে আপনি যে ওই স্ট্যান্ডার্ডটা মিট করেন? ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড তো হতে হবে টিচারের জন্য। ওটা আমাদের অনেক ওরা অনেক কিছু দেখেছে আমরা এখান থেকে কিভাবে ক্লাস কোঅর্ডিনেট করি, কিভাবে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমাকে হেল্প করেছে, এবিএসএম প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আমাকে হেল্প করেছে, নাইলে ওরা আমি কমিউনিকেট করতে পারতাম না ওদের সাথে। মানে আমাদের ক্লাস ওরা অবজার্ভ করেছেন, যেমন আমার ক্লাস ওরা অবজার্ভ করেছেন, আপনার ক্লাস অবজার্ভ করেছেন, এটা তারপর আমি কি ওর সাথে কমিউনিকেট করতে পারছি কিনা ইম্পর্টেন্ট, বিকজ আই ডিড এবিএসএম অনেক আগে থেকে আমি করে আসছি, আই নো গ্রেড 8 কি থাকে, তো আমার ভেরি ইজি ছিল ওর সাথে কমিউনিকেট করা। ও আমাকে যেটা বলছে নোটেশন, এটা আমাকে হেল্প করেছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে। তো এটা আমাদের টিচারদের বা স্টুডেন্টদেরকে নেক্সট এটা হেল্প করবে যদি ও এইভাবে। আপনি বলছেন যে আপনি, হ্যাঁ, মিউজিক্যাল নোটেশন যেটাকে আমরা
স্টাফ রোটেশন বলছি, সেটি আপনি রিকগনাইজ করতে পারছেন। আপনাকে যেমন আমাকে কিন্তু এয়ার ট্রেনিং training আমাকে টা। নোট দেখে বলো এই জিনিসটা আপনি এটাকে সোলফেজ করেন তো, রাইট তারপর আমাকে রাইট অ্যাওয়ে ইম্প্রোভাইজ করতে দিচ্ছেন। রাইট তো একটা মিউজিক মানে যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের এগেইনস্টে আমাকে বলছে যে এখানে আপনি 16 বার্স বাজাবেন। আপনার ক্ষেত্রে নিশ্চয়ই এরকম ছিল। আমাদের ক্ষেত্রে শোনা, এটাই আমাদের খুব আমরা তো ছোটবেলা থেকে এটা ইউজ টু, আমরা ইউজ টু আমরা ইউজ টু হ্যাঁ আমরা যেমন আমাদের সিনিয়ররা গান শুনে শুনে কিন্তু হ্যাঁ এয়ার ট্রেনিং ট্রেনিংটা জি জি করে, এবং মোস্ট অফ দ্য মিউজিশিয়ান ওটা করে। ওইটা কিন্তু আমাদের স্টাইল অফ প্লেইং। আর আরেকটা হচ্ছে আমরা শুনে তুলতে পারি, আর একটা হচ্ছে আমরা গানও করতে পারি, মানে নোটটা পিচ বিচটা আমরা হ্যাঁ ওটা আমরা আমাদের বাই ট্রেডিশনাল ওটা আমাদের ছিল। সো ওরা সারপ্রাইজ হলো, এটা হাউ ক্যান আপনারা এটা কিভাবে পারছেন। সো এটা আমাদের ট্রেনিং এর প্রসেস ছিল। সো এটা আমাদের হেল্প করেছিল এটা। রাইট হ্যাঁ মানে এই ড্রাইভটা দাও, এটা আসলে আমাদের জন্য খুবই, কারণ ইন্টারন্যাশনাল টিচারদের সাথে তো আমাদের সেভাবে কাজ করার সুযোগ হয়নি। তো ওনারা কিভাবে ক্লাস নেন এবং আমাদেরকে ওনারা ইভালুয়েট করছেন যে আমরা আসলে ওই পর্যন্ত আমরা যেতে পারছি কিনা। ছোট করে বলে রাখি, যারা এয়ার ট্রেনিং শব্দটা আমরা ব্যবহার করছি, এয়ার ট্রেনিং মানে হচ্ছে যেমন আমরা কোনো একটা কালার দেখে, যেখানে এই কালারটা কি আপনারা বলবেন কি হয়তো গোলাপি, কি হয়তো লাল, এটা আপনারা কিভাবে বুঝতে পারেন? কারণ আপনার ব্রেনেও ইনফরমেশনটা আছে যে এইটা মানে ইনফরমেশনটা আপনার চোখ থেকে ব্রেনে যখন যায় তখন এটা রেকগনাইজ করেন লাল, কালো বা যে কোনো কালার হিসাবে। কিন্তু যখন একটা শব্দ আপনার কানে যায়, তো তখন যারা এয়ার ট্রেনিং করা থাকে তারা বুঝতে পারে যে এটা কোন পিচ, এটা কি সি শার্প না ডি। কারণ ওয়েস্টার্ন মানে পশ্চিমা দেশে এই নোটগুলো দিয়ে আমরা মানে অ্যালফাবেটগুলো দিয়ে নোটকে চিহ্নিত করা হয়, এ শার্প অথবা বি ফ্ল্যাট এন্ড সি এন্ড হোয়াট নট। আমি জানি না বেশি জটিল করে ফেলছি কিনা, একটু ছোট করে বুঝিয়ে বলার জন্য, কারণ হয়তো আমরা এমন টার্মিনোলজি ব্যবহার করছি অনেকের জন্য এটা কঠিন মনে হতে পারে। মোস্ট অফ দ্য সিঙ্গাপুর বাচ্চা যারা ট্রেনিং করে ছোট বয়স জি, জি, থেকে জি। 3 থেকে 5 বা 6 3 থেকে 6 জি 6 বছর, ওরা কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনি যদি ওদেরকে কোনো একটা পিচ Exactly, হ্যাঁ ধরে ফেলতে হ্যাঁ 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 এক্স্যাক্টলি ও কিন্তু ছোটবেলা থেকে ওর 12টা নোট ওর মাথার মধ্যে মাইন্ডের মধ্যে সেট আপ করা আছে। একদম। তারপর ও তাহলে ওটা একটা ভেরি গুড হ্যাঁ। এডুকেশন সিস্টেম। আমি এটা আই উইশ আমরা আমরা যদি ছোটবেলাটা করতে ছোটবেলা পারতাম। পেতাম। এটা আসলে আমরা মিস করি। আমরা কিন্তু Right, এটা right. বড়দের এটা শেখা কিন্তু অলমোস্ট ইম্পসিবল, রাইট তাই না? কারণ বড়দের ব্রেন ডিফারেন্ট ভাবে কাজ করে। ভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ তখন ওটা সেটা এটা খুব একটা দারুণ একটা দারুণ কথা। ছিল। ওটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং, ছোট বয়স থেকে আমি বাচ্চাকে হুম, মিউজিক এডুকেশনে দিব, হুম, হুম, ডেফিনেটলি ওর ক্যারেক্টার ডেভেলপ করবে, হুম, ওর ম্যাথস ডেভেলপ করবে, ওর একদম। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আই থিঙ্ক সবকিছু ডেভেলপ করবে, আমার বিশ্বাস। খাতা কলমে ডেভেলপ করে, কিন্তু ধরেন এমনও আমাদের বাচ্চারা আছেন যারা মিউজিকে খুব তুখোর কিন্তু লেখাপড়ায় অতটা মন নাই। তো এই জন্য আমরা এই অ্যানালজি করতে গেলে বাবা মা না, কিন্তু খাতা কলমে কিন্তু তাই। তাই। কারণ মিউজিকে আপনি যেমন আমরা পিছনে কথা বলছিলাম যে মিউজিক একই সাথে তো আসলে ম্যাথস, Maths. কিন্তু সেই সাথে ফিজিক্সটা ইনক্লুডেড আছে, কোনো কোনো ক্ষেত্রে বায়োলজি বা কেমিস্ট্রির পার্ট নেচার আছে, মাদার নেচার। আমার ডেফিনেটলি নেচার একটা ফিল। আমাদের কাজ যারা বড় কম্পোজার, ডেফিনেটলি আপনি একটা ঘরে বসে আপনি ইউ ক্যান থিঙ্ক উইদাউট নেচার, ইউ ক্যান ডু ইট, রাইট? সো হ্যাঁ। আপনি এটা আপনাকে রিফ্লেক্স করে, একটা ভালো লাগা রিফ্লেক্স করে। তো আপনার ফিলটা আসবে কোত্থেকে? কোনো একটা ইমোশন, কোনো একটা ভালো লাগা মোমেন্ট জি তো জি জি হ্যাঁ হ্যাঁ এফেক্ট করে, রাইট? জি 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 ইটস হিউজ। আমার সেক্টর অনেক বিগ মিউজিক, Right, right. বিলিভ। আমরা অনেকগুলো জিনিস নিয়ে কথা বলে ফেলেছি সাফায়েত স্যার। আমরা কথা বলেছি আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে সিঙ্গাপুর ট্রিপ, আমরা ইন্টারন্যাশনাল মিউজিকের সাথে আমাদের লোকাল যে কারিকুলাম সেটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি। আমরা একটু আর্লি মিউজিক এডুকেশন, যেটা আপনি একটু আগে বললেন, আর্লি মিউজিক এডুকেশন মানে আমাদের বাংলাদেশেও অনেকে করছেন হয়তো, কিন্তু এটা বিক্ষিপ্তভাবে হয়তো কোনো একটা সংগঠিতভাবে কোনো প্রতিষ্ঠান করছেন কিনা আমার জানা নেই, হয়তো করছেন। যে কিন্তু এশিয়ান কান্ট্রিগুলোতে আমরা দেখছি যে 3 বছর বয়স থেকেই ওদের মিউজিক এডুকেশন শুরু হচ্ছে। কেন? কারণ তখন এয়ার ট্রেনিং এর জন্য বেস্ট টাইম, Best 3 থেকে 6 বছরের 3 যে থেকে 6 উইন্ডোটা, এটা নিয়ে আপনি কথা বলছেন। আপনার কি মনে হয় যে আমরা আমাদের দেশে যদি আমাদের এসিআই আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে, আমরা টিচারদের আমরা নিজেরা তৈরি হচ্ছি, আমরা অন্য শিক্ষকদেরকেও তৈরি করছি, আমাদের বাবা মা যদি যারা আছেন তারা যদি আমাদেরকে মানে আমাদের সাথে অ্যালাইন করেন, আমাদের ভাবনার সাথে আসলে সংযুক্ত হন, তাহলে মনে হয় সম্ভব, তাই না? তাহলে সম্ভব। এবং আমাদের তো ডেফিনেটলি এখানে অনেক ফ্যাসিলিটিস আছে, ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিস আমাদের ইয়ামাতে আছে এবং হচ্ছে। সো আমরা মনে হয় অ্যালাইন করতে পারবো। আমরা নেক্সট প্যারেন্টদেরকে হয়তো তাদের বাচ্চারা জি ছোট বয়স থেকে আমরা মিউজিকটাকে, এডুকেশনটাকে স্ট্যাবলিশ করতে পারবো হয়তো। আচ্ছা
এমএফসি কোর্স নিয়ে একটু কথা বলবো সাফেদ ভাই। এমএফসি কোর্স গ্রেডেড কোর্স না। গ্রেডেড কোর্স না মানে হচ্ছে যে গ্রেডেড কোর্সগুলো সেগুলোই আবার একটু ক্যামেরায় বলছি, গ্রেডেড কোর্স হলো সেগুলোই যেগুলো আসলে একটা কোর্স শেষ করে তার উপর একটা পরীক্ষা দিয়ে পরবর্তী গ্রেডে যেতে হয়। কোনো কোনো ক্ষেত্রে সেটা 8 বছরের, কোনো কোনো ক্ষেত্রে সেটা 10 বছরের, এটা ডিপেন্ড করে। এমএফসি কোর্সটা গ্রেডেড কোর্স না, এটা একটা ওপেন কোর্স, যে কেউ এনরোল করতে পারে। মিনিমাম বয়স হতে হবে, ন্যূনতম বয়স 6 বছর হতে হবে। তো এই ধরনের কোর্সে সুবিধা অসুবিধার জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সুবিধার জায়গাটা আমার যেটা মনে হয় যে সবাই তো এই 8 বছরের মিউজিক কোর্স করবে না, তাই না? কেউ তো আনন্দের জন্য মিউজিক করতে আসতে পারে, অথবা তার এটা একটা প্যাশনের জায়গা ছিল, অথবা তিনি অফিস করেন, অফিস থেকে এসে কিছুক্ষণ হয়তো তার শেখাটাও সময়টাও ভালো কাটালেন, এনজয় করলেন, এরকম একটা ব্যাপার হতে পারে। এমএফসি হচ্ছে সেই ধরনের কোর্স। এটা নিয়ে কি একটু আমরা আপনার ভাবনাটা শুনতে পারি? এটা অবশ্যই ভালো। সবাই যে প্রফেশনাল হবে বা সবাই যে একদম এডুকেশন নিয়ে কাজ করবে, অনেকে আছে একটু ভালো লাগার জন্য মিউজিক করবে, একটু পিয়ানো বাজাবে, একটু গিটার প্লে করবে, একটু ভায়োলিন বাজাতে চাই, তাদের জন্য আমার মনে হয় এটা অনেক ইন্টারেস্টিং একটা কোর্স। জি জি, এমএফসি কোর্সটা হচ্ছে মিউজিক্যাল ফ্রেন্ডস কোর্স, যেটা ইয়ামাহা অফার করবেন খুব শিগগিরই আমার ধারণা। এবং এই কোর্সের একটা সুবিধার জায়গা হচ্ছে এটা যে কারোর জন্য ওপেন, এবং এটা গ্রেডেড কোর্স না, মানে হচ্ছে যে কোনো সময় তারা এনরোল করতে পারেন। এই কোর্সে কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়ার মধ্যে ওনারা যেটা আমাদেরকে প্রোভাইড দেখিয়েছিলেন যখন এমএফসি কোর্সের ট্রেনিংটা আমরা করছিলাম, যে ক্লাসরুমে ওনারা ভিডিওটা দেখান। আপনি ওইটা কি এক্সপিরিয়েন্স করেছিলেন যে এক্স্যাক্টলি যে ম্যাটেরিয়ালটা বাজানো হবে ওই ভিডিওটা ওনারা দেখান, জি। টিচার প্রেজেন্ট থাকেন এবং একটা ব্যাকআপ থাকে যে যেটার উপর উনি প্র্যাকটিস করবেন, মানে অ্যাকম্প্যানিমেন্ট বলি আমরা যেটাকে, অ্যাকম্প্যানিমেন্ট থাকে। ধরেন একটা গিটারের পিস বাজাবে 8 বারের, তো সেটা তো তাকে আগে তুলতে হবে, তুলে দিচ্ছেন, ওই অ্যাকম্প্যানিমেন্টটা শুনে শুনে উনি বাজাবেন, ইন্ডিভিজুয়ালি বাজাবেন। আবার ইন্ডিভিজুয়ালি বাজানো শেষ হলে একটা সময় আসবে যে যখন 4-5 জন স্টুডেন্ট থাকে সবাই মিলে একটা অনসম্বল করবেন। অনসম্বল মানে হচ্ছে, আপনি জানেন অনসম্বল মানে কি, যারা দর্শক হিসেবে দেখছেন, যে সব যতগুলো পার্ট আছে ইন্ডিভিজুয়াল পার্ট সবগুলো একসাথে করে বাজানোটাকে বলে অনসম্বল। তো ওই জিনিসটা আসলে এমএফসি কোর্সের একটা পার্ট। দেখেন ইন্টারেস্টিং জিনিস, দেখেন ওরা কিন্তু স্টার্টিং থেকে অর্কেস্ট্রার দিকে মুভ হচ্ছে, রাইট, হাউ টু প্লে টুগেদার। জি জি, এটা কিন্তু ওরা একই সাথে ইন্ডিভিজুয়াল আবার হাউ টু প্লে টুগেদার, এটা কিন্তু আপনি ব্যান্ড করেন বা অর্কেস্ট্রা মোস্টলি যদি করতে চান ফিউচারে, ওই হ্যাবিটটা কিন্তু ফ্রম দ্য বিগিনিং থেকে কোর্সের মধ্যে দারুণ ব্যাপার। একদম একদম, কিন্তু আমি একদম ইন্টারেস্টিং ছিল খুব, মানে আমি ছোটবেলা থেকেই স্টার্ট হই, আমার প্রসেস চলে যাচ্ছে, আমি হাউ টু প্লে টুগেদার, হাউ টু প্লে অর্কেস্ট্রা, জি জি, ওইভাবে ওরা ক্রিয়েট করা সিলেবাসটা আমার খুব ইন্টারেস্টিং একটা সিলেবাস। একদম। আপনি মানে আমার কাছে এমএফসি কোর্সে এটা বেস্ট পার্ট মনে হয়েছে যে এটা একদম গ্রেডেড এক্সামিনেশনের সিরিয়াস কোর্স না, যে আমাকে 1 বছর স্টাডি করে পরীক্ষা দিতে হচ্ছে। এটা যে কোনো লেভেলে আমরা এনরোল করতে পারছি, আমরা ইন্ডিভিজুয়াল এখানে এক্সপিরিয়েন্স করতে পারছি এবং গ্রুপ অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স করতে পারছি, এবং আমরা ওই যে অডিও ব্যাকআপ পাচ্ছি, আমরা ভিডিও 8 পাচ্ছি, আমাদের সুযোগ থাকছে সেগুলো। আর আমরা শেষ করতে চাই সাফেদ স্যার, যদি আপনি ইন্টারেস্টিং বলে, আমি আর আপনি সেই একটা প্রতিষ্ঠানে একটা স্কুলে কাজ করি, আমরা কিন্তু সেম প্রসেসটা ফলো করি। খেয়াল করেন আপনি, আমরা অর্কেস্ট্রা ক্রিয়েট করেছি বাংলাদেশে ছোট বাচ্চাদেরকে নিয়ে, স্কুল অর্কেস্ট্রা। তো এটা পসিবল তো হয়েছে। জি জি জি, আমরা 3টা অর্কেস্ট্রা পারফরমেন্স আমরা এস্টাবলিশ করেছি একটা স্কুলিং সিস্টেমে। অপরচুনিটি কম ছিল, তারপরও আমরা চেষ্টার ফলে ওটা কিন্তু হয়েছে। টুগেদার তো বাচ্চারা প্লে করতে পেরেছে মেট্রোনমে, ইটস ভেরি ডিফিকাল্ট। সো আই থিংক এটা তো আমাদের জন্য একটা, এটা আসলে সুযোগ আছে। এটা আমি ওই ট্রেনিং থেকে আমার কনসেপ্টে এসেছে, ওয়াই নট আমরা এখানে আমরা এটা এস্টাবলিশ করতে পারি। সুযোগ থাকলে অবশ্যই কেন নয়। আমরা শেষ করব হচ্ছে মানে ফিউচার, মানে অবশ্য এটা নিয়ে আমরা অবশ্য কথা বলে ফেলেছি যে আমরা আসলে কিভাবে দেখতে চাচ্ছি আমাদের মিউজিক এডুকেশনটাকে। আমাদের এখানে এক্সিস্টিং মিউজিক এডুকেশন যেটা আছে, আমি এটা কোনোভাবেই আমি বলতে চাচ্ছি না যে এটা পিছিয়ে পড়ে এডুকেশন, কিন্তু সম্ভবত সেটা সেভাবে স্ট্রাকচার্ড না। কোনো ক্ষেত্রে স্ট্রাকচার্ড কিছু প্রতিষ্ঠান কাজ করছেন যারা ইস্টার্ন এডুকেশন নিয়ে কাজ করছেন। এটা তো যদিও আমরা যে এডুকেশন নিয়ে কাজ করবো ইয়ামাহা, এটাও কিন্তু এশিয়ান এডুকেশন, এটা তো বিলেতি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা মনে করছি যে এটা অ্যালাইন করবে আমাদের বাংলাদেশের যে, কারণ প্রত্যেকটা দেশের তো নিজস্ব একটা কৃষ্টি কালচার ভাবনার একটা জায়গা থাকে মানুষের, সেটার সাথে একটু বেশি অ্যালাইন করবে বলে কি আপনার মনে হয়? আমার মনে হয়, আমার যে পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয়, একটা বাচ্চা যদি অপরচুনিটি থাকে, আপনি জানেন এটা বাইরে ও এডুকেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটিতে স্কলারশিপ এবং খুব ডিমান্ডিং, মানে আপনি যখন এই সার্টিফিকেটটা শো করে তখন কিন্তু অপরচুনিটি অনেক বেশি পায় অন্য বাচ্চা থেকে। জি জি, এটা কিন্তু
ওর ফিউচারের জন্য সাবজেক্টগুলোতে যারা কাজ করবেন যে কোনো তাদের সাবজেক্ট opportunity বেশি থাকবে এটা এটার অপরচুনিটি মধ্যে। বেশি থাকে। জি। সো এটা তো একটা বিগ অপরচুনিটি, আমি যদি এটা করি তো আমার অনেক সামনের দিকে, বা মিউজিক নিয়ে যারা পড়তে চায়। হ্যাঁ, মানে আপনি তো একদম অনেক দূরে চলে গেছেন। আমি কিন্তু একদম করে আছি যে ফর দ্য জয় অফ মিউজিক, স্ট্রাকচার্ড মিউজিকটা আসলে কেমন হয় সেটা, মানে ভালো লাগার জন্য যে অনেকে মিউজিক শিখতেছে না, শুধু ওইটা চিন্তা করি। ওটা আপনি যেটা চিন্তা করছেন যে গ্রেড 5 গ্রেড 8 কমপ্লিট করে এ লেভেল রেঞ্জে কমপ্লিট করে তারপরে সেই এডুকেশনের জন্য হায়ার লেভেলে যাবে। ও মিউজিক করছে না, হয়তো অন্য সাবজেক্ট পড়ছে, কিন্তু এটা ওকে এইড করবে, হয়তো স্কলারশিপের জন্য হেল্প করবে। ওইটা বলছেন কি? না, প্রফেশনাল অলসো, ও তো ডেফিনেটলি একটা স্কিল ডেভেলপ হবে ওটা করতে গিয়ে। তো ওটা ডেফিনেটলি ও যখন স্টেপ বাই স্টেপ যাবে, ও তো ডেফিনেটলি স্কিল ডেভেলপ করে করে যাচ্ছে, একটা লেভেল ক্রস করে করে যাচ্ছে। Right. ওটা ইম্প্যাক্ট করে, জি। ওটার ওর প্লেইং এ ওটা কিন্তু আপনার রিফ্লেক্স করে। ও যে শুধু প্লেইং এ ইম্প্যাক্ট করে নাকি ওভারঅল তার ভাবনার জায়গাতেও? আপনার জায়গাও অবশ্যই ইয়া করে আচ্ছা, আমার মতে। জি। কারণ ও একটা লেভেল ক্রস করে যখন আপনি এই পড়াশোনার দিকে দেখেন, একটা 1-এর বাচ্চা যখন ও লেভেলস কমপ্লিট করে, ও কত কিছু নিয়ে ওর ডেভেলপমেন্ট হয়। সেম অন মিউজিক। জি, জি। তো আমাদের মাইন্ডসেটটা ওটাই করতে হবে। এটা দিস ইজ দ্য প্রসেস ফর ইন্টারন্যাশনাল এডুকেশন। আমরা আগে আমাদের মতো করে ডেফিনেটলি আমাদের বাংলাদেশ অনেক মিউজিশিয়ান, ট্যালেন্টেড মিউজিশিয়ান হয়ে আসছে। কিভাবে হলো? তারা কিন্তু সেলফ ডেভেলপমেন্ট, অনেক প্র্যাকটিস, এক একজন হয়তো দেখেন 14-15 ঘন্টা করে প্র্যাকটিস করেছে একটা সময় ধরে। সো এটা হয়ে আসছে। তো আলটিমেটলি প্রসেস তো সেম। সো 20 বছর ধরে 14 ঘন্টা 10 ঘন্টা করে মিউজিকের পিছে সময় দিয়েছে। সো এটা তো এটাই তো দিস ইজ দ্য সেম, বাট আমরা স্ট্রাকচারে আসতে চাচ্ছি। খুব দারুণ। আমি যদি পুরোটা বুঝে থাকি, আমি একটু ক্যামেরায় বলতে চাই যে স্যার যেটা বলছেন যে একটা স্ট্রাকচার্ড এডুকেশন, যেটা সাধারণত আমরা এখন যেটা ফলো করি যে 1 বা 2 বছরে একটা কোর্স আমরা করে ফেলি কারো কাছে গিয়ে ব্যক্তিগতভাবে অথবা প্রতিষ্ঠানে, কিন্তু ইন্টারন্যাশনালি ব্যাপারটা হয়তো সেরকম না। এখানে 8 বা 10 বছর ধরে এই কোর্সগুলো করতে হয়। এটা 1 নম্বর। উনি কথা বলেছেন ক্লাসরুম ফ্যাসিলিটি নিয়ে, যেখানে ক্লাসরুমের মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট যেটা পূরণ করতেই হবে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের শিক্ষা প্রদান করার জন্য, এবং এর সাথে অন্যান্য অ্যামিনিটিসগুলো সেখানে সংযুক্ত থাকবে, যেমন হেডফোনের ব্যাপারগুলো, ইয়ারফোনের ব্যাপারগুলো, ভিজুয়ালি কোনো কিছু দেখার জন্য, ভিডিও দেখার জন্য যদি সুযোগ রাখা যায়, এই ধরনের জিনিসগুলো নিয়ে উনি কথা বলেছেন। এবং সব থেকে ইম্পর্টেন্টলি মানে টাইমলি এডুকেশন বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে খুব আর্লি এজ থেকে শুরু করার যে ব্যাপারটা, তাহলে সেক্ষেত্রে একটা বাচ্চা ন্যাচারালি ডেভেলপ করে মিউজিকে। একটু বড় বয়সে শুরু করলে কি কোনো সমস্যা নেই, কিন্তু মানে মেইন ডেভেলপমেন্টটা হয় আসলে তো ওই সময়টা, ওই পিরিয়ডটাতেই। তো এই জন্য মনে হয় টাইমলি এডুকেশন নিয়ে স্যার আপনি এমফাসিস করছিলেন। এছাড়া আমার মনে হয় স্যার আমরা সবগুলো টপিকই কভার আমার ভালো লাগা যদি থাকে, হ্যাঁ, যেমন আমারও আছে, আপনারও আছেন হয়তো একজন, আমার লাস্ট 65-80 ইয়ার্স সে স্টার্ট করলো পিয়ানো। জি 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 জি, হ্যাঁ আছে কিন্তু তার ভালো লাগা, আর এখন মনে হচ্ছে সে তার সময় আছে, যে কোনো বয়সে কোনো বয়সে কোনো শিখতে পারে। সমস্যা না। হ্যাঁ। এটা কোনো সমস্যা নেই। এনকারেজমেন্টটা আমরা একটু আর্লি এডুকেশন শুরু হলে ওটা আমাদের ফিউচারের জন্য বলতে, কিন্তু আমরা ভালো লাগার জন্য মিউজিক করতেই পারি। আমরা আমাদের ভালো লাগার, আমাদের এখানে ইয়ামাতে আমাদের ওই অপরচুনিটি আছে। আমরা 1 ইয়ার বেসিক কোর্স করেও আমরা প্লে করতে পারি, এমন না। কিন্তু আমরা আর একটু ডিটেইল, আর একটু যাদের ইচ্ছা আছে ওই অপরচুনিটি দেওয়ার জন্যই কাজ করতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ শাফেদ ভাই। আমি একবার শাফেদ ভাই বলছি, একবার স্যার বলছি। আমার আসলে যখন প্রতিষ্ঠানে কাজ করি তখন স্যার বলি, প্রতিষ্ঠানের বাইরে ভাই বলি, মিক্স হয়ে যাচ্ছে। আপনারা ক্ষমা করবেন আমাদেরকে এই মিস্টেকগুলোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি এতক্ষণ কষ্ট করে আমাদের এই আলোচনা শুনে থাকেন, আশা করি কিছু শিখতে পেরেছেন, এবং হোপফুলি আপনাদের থেকেও আমরা যদি ফিডব্যাক দেন, আপনাদের থেকেও আমরা শিখতে এবং বুঝতে পারবো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।